তো এই গল্পে শুরু হয় জাপানের কোনো একটা নিরিবিলি শহর থেকে। আমরা দেখতে পারি এখানে সমস্ত জায়গায় নীরবতা ছিল, শুধুমাত্র একটা বেসমেন্টের মধ্যে একটা মহিলার বাঁচার আকুতি আমরা শুনতে পাচ্ছিলাম। আসলে এই মহিলা বারবার করে চিৎকার করে করে তাকে ছেড়ে দেওয়ার জন্য বলছিল, আর সবার কাছে তার প্রাণটার ভিক্ষা চাইছিল। তবে তার আওয়াজ শোনার মতো এখানে কেউই ছিল না। এখানে শুধুমাত্র দুইটা মেয়ে ছিল, যারা দুজনেই কিনা এই মহিলাকে কিডন্যাপ করে এই পর্যন্ত এনেছে। আমরা দেখতে পারি এত চিৎকার চেঁচামেচির মধ্যেও একটা মেয়ে খুবই শান্তিতে বসে একটা বম বানাচ্ছিল, আর অন্যদিকে অন্য মেয়েটা মহিলার চিৎকার চেঁচামেচিতে এতটাই বিরক্ত হয়ে যায় যে সেই গিয়ে একটা প্লাস দিয়ে তার জিব্বাটাই টেনে নিয়ে আসে, মানে তার চিৎকার চেঁচামেচি সেখানেই বন্ধ করে দেয়। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে তারা দুজনেই খুবই হ্যাপি হয়েছিল, যেটা দেখে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে তারা দুজন হয়তোবা কোনো সাইকো কিলার হতে পারে। তখন এদিকে আমরা ডক্টর মারিকোকে দেখতে পারি, যে কিনা বিভিন্ন সাইকো কিলারদের উপরে এক্সপেরিমেন্ট করতো, মানে তাদের নিয়ে অনেক বছর ধরে সে কাজ করছে, আর এই সমস্ত ব্যাপারগুলোতে তার ভালোই একটা অভিজ্ঞতা আছে। আর এখন আমরা দেখতে পারি সে তার অন্য সিনিয়র ডাক্তারদের সামনে যখন একটা প্রেজেন্টেশন দিচ্ছিল, তখন সে এই ব্যাপারটা বুঝিয়ে বলার ট্রাই করছিল যে যারাই সাইকো কিলার হয় তারাও নর্মালি আমাদের মতো সাধারণ মানুষই হয়। সো যদি তাদেরকে শাস্তি দেওয়ার জায়গায় সঠিক ট্রিটমেন্ট করানো যায় তাহলে হয়তোবা তারাও ভালো হয়ে যেতে পারে। কিন্তু এখানে অন্য যেই ডক্টররা ছিল তারা ডক্টর মারিকোর কথার সাথে একেবারেই একমত হয় না। এই জন্য জাপানে তার এই থেরাপির অনুমোদন দেয়াতে তারা সবাই না করে দেয়। আর তখন এদিকে আমরা সেই মহিলাকে দেখতে পারি, যেই মহিলার জিব্বাটা সেই দুইটা মেয়ে কেটে ফেলেছিল। আসলে এই মহিলাকে তারা এনে একটা বাস স্ট্যান্ডে ছেড়ে দেয়, আর এই মহিলা দৌড়াতে দৌড়াতে অনেক ভয়ের মধ্যে কোনো রকমে এসে একটা বাসের মধ্যে চড়ে। আসলে এই বাসের মধ্যে মারিকো চড়ে তার বাসায় যাওয়ার কথা ছিল, তবে কয়েক সেকেন্ড লেট হওয়ার জন্য তার এই বাসটা মিস হয়ে যায় আর বাসটা সামনের দিকে যাওয়া শুরু করে। এই জন্য মারিকো প্রচণ্ড আপসেটই হয়ে যায়। সে চিন্তা করছিল আজকের দিনটা হয়তোবা তার জন্য অনেক খারাপই আছে, কারণ গড হয়তো তার জন্য খারাপ কিছুই প্ল্যানিং করেছে। তবে এরপরে যখনই সে ট্যাক্সি নেয়ার জন্য উল্টো দিকে ঘুরে, তখনই তার সামনে সেই বাসের মধ্যে বিশাল বড় একটা ব্লাস্ট হয়ে যায়। এইটা দেখার পরে সে পুরোপুরি স্তব্ধ হয়ে যায়, আর সে এই জিনিসটা চিন্তা করা শুরু করে যে গড আসলে অতটাও খারাপ না যতটা সে ডেইলি লাইফে গডকে চিন্তা করতো। মানে সে বুঝতে পারে যে গড যা করে সেটা ভালোর জন্যই করে, আর এত ভয়ঙ্কর একটা ব্লাস্ট সে তার চোখের সামনে এই প্রথমবার দেখতে পেয়েছিল। এই জন্য সে কী করবে সেটাও সে বুঝতে পারছিল না, মানে সে পুরো শূন্য হয়ে গিয়েছিল। আর অন্যদিকে আমরা সেই দুইটা মেয়েকেও দেখতে পারি যারা কিনা এই বাসটার আশেপাশেই ছিল, যার মধ্যে একটা মেয়ের নাম ছিল ফুজুকি, যে কিনা বাসটাকে আগুনে জ্বলতে দেখতে পেয়ে খুবই আনন্দ পাচ্ছিল, আর তার চেহারায় হাসি স্পষ্ট ছিল। তবে অন্যদিকে যেই মেয়েটা ছিল নারিকো, সে বাসের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত ব্যাপারগুলোকে পর্যবেক্ষণ করছিল। তো এখন এই কেসটার ইনভেস্টিগেশন করার জন্য জাপান সরকার লি নামের একটা অফিসারকে অ্যাপয়েন্ট করে, আর আমরা দেখতে পারি সে তার অ্যাসিস্ট্যান্টদেরকে নিয়ে সেই বাসে এসে ইনভেস্টিগেশন করা শুরু করে। আর ইনভেস্টিগেশন করে তারা এই ব্যাপারটা জানতে পারে যে যেই মহিলার শরীরে বম লাগিয়ে বাসের মধ্যে ব্লাস্ট করানো হয়েছে সে আসলে একজন ট্যারো কার্ড রিডার ছিল, মানে সেই শহরের মধ্যে খুবই পপুলার ছিল, আর সে বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে মানুষের ভবিষ্যৎ বলতো। এমনই কিছুদিন আগে একটা শোয়ের মধ্যে সে ভবিষ্যৎ হিসেবে বলেছিল যে কিছুদিন পরে শহরের মধ্যে বাসের মধ্যে একটা ব্লাস্ট হবে, যেই ব্লাস্টটা ভয়ঙ্কর একটা ব্লাস্ট হবে। এখন হয়তোবা তাকে যারা মেরেছে সেই ক্রিমিনালদের এই কথাটা ভালো লাগেনি, এই জন্য তারা তাকেই কিডন্যাপ করে তার শরীরে বোম লাগিয়ে বাসে ব্লাস্ট করিয়ে তার ভবিষ্যৎবাণীটাকে সত্যি প্রমাণ করেছে। এখন এই কেস সম্পর্কে আরও একটু ভালো করে জানার জন্য লি চলে আসে ডক্টর মারিকোর কাছে। আসলে মারিকো হচ্ছে গিয়ে সেই আই উইটনেস যে কিনা বাসটাকে ব্লাস্ট হতে তার চোখ দিয়ে দেখতে পেয়েছিল। তাছাড়া একটা বাচ্চা মেয়েকে সেভ করার জন্য সে তাকে হসপিটাল পর্যন্ত নিয়ে এসেছিল। এখন লি তাকে বলে যে যদি আপনার মতো সাইকোলজিক্যাল ডাক্তাররা এই সমস্ত সাইকোদের ভালো করে চিকিৎসা করতো, মানে আপনাদের কাজটা যদি আপনারা ঠিকমতো করতেন, তাহলে হয়তো দেশে এত ভয়ঙ্করভাবে ব্লাস্টও হতো না, আর এত মানুষের মৃত্যুও হতো না, আর দেশে সাইকো কিলারের সংখ্যা এতটা বেড়েও যেত না। এখন এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে মারিকোর তো অনেক বেশিই খারাপ লাগে, তবে সে এটার অ্যান্সার না দিয়ে সোজা তার বাসায় চলে আসে। এখানে বাসায় আমরা মারিকোর অসুস্থ মাকে দেখতে পারি, যার কিনা একটা রেয়ার ডিজিজ হয়েছে, যেই জন্য সে চলাফেরা পর্যন্ত করতে পারে না, সারাদিন ঘরেই বসে থাকে। তো এরপরে পরবর্তী ইনভেস্টিগেশনের মাধ্যমে পুলিশ এই ব্যাপারটা জানতে পারে যে যেই বমের ইউজ করে বাসের মধ্যে এই ব্লাস্টটা করানো হয়েছে সেটা তো খুবই নর্মাল একটা বম, মানে সেটা যেই কোনো জায়গা থেকেই ক্রিমিনাল চাইলে কিনতে পারবে। তবে সমস্যাটা হচ্ছে এই বমের মধ্যে যেই তারটার ইউজ করা হয়েছে সেইটা খুবই স্পেশাল টাংস্টান কার্বাইডের একটা তার, আর এই তারটা শহরের মধ্যে শুধু একটা ফ্যাক্টরি বানায়, মানে একটা লোকে এই তারটা বানায়। আর এই জিনিসটা যখনই লি শুনতে পারে তখন সে সময় নষ্ট না করে সোজা চলে আসে সেই ফ্যাক্টরির মালিকের সঙ্গে মিট করার জন্য। আর সেই ফ্যাক্টরির মালিক তাকে সেই সমস্ত কাস্টমারদের অ্যাড্রেসগুলোও দিয়ে দেয় যারা বিগত কয়েকদিন যাবৎ তার থেকে এই টাংস্টান তারগুলো কিনছিল।
এরপরে পুলিশ প্রত্যেকটা অ্যাড্রেস ধরে ধরে সমস্ত জায়গায় যায় এবং সমস্ত জায়গায় ভালো করে ইনভেস্টিগেশন করার ট্রাই করে। তবে সমস্ত জায়গায় যাওয়ার পরেও তারা কোনো প্রমাণাদি পাচ্ছিল না। তবে ফাইনালি যখন তারা একটা গোডাউনের মধ্যে চলে আসে, তখন লিয়ের অ্যাসিস্ট্যান্ট দৌড়ে গিয়ে দরজাটা প্রথমে খোলে। তবে তখনই এখানে বিশাল বড় একটা ব্লাস্ট হয়ে যায়, যেই ব্লাস্টে এখানে সমস্ত কিছু চুরমার হয়ে যায়। তবে সৌভাগ্যবশত লিয়ের অ্যাসিস্ট্যান্টের জীবনটা কোনো রকমে সেভ হয়ে যায়। তবে এত বড় একটা ব্লাস্টের মধ্যে পড়ার জন্য সে গুরুতর আহত হয়ে যায়। তবে এরপরে যখন ডিটেকটিভ লি গান নিয়ে সোজা মধ্যে চলে আসে, তখন এখানে সে একটা লোককে বসে থাকতে দেখতে পারে। যদিও এই ব্লাস্টের মধ্যে সেই লোকটা অনেক আহত হয়ে গেছে, তবে তবুও সে খুবই শান্তিতে এখানে বসেছিল। এই জন্য ডিটেকটিভ লি তাকে হাত পেছনে করে হাঁটু গেড়ে বসে স্যারেন্ডার করার জন্য বলে, আর সেই লোকটাও ঠিক এমনটাই করে। তবে যখন ডিটেকটিভ লি তার কাছে যায়, তখন সে দেখতে পারে মাটিতে একটা কাটা জিপ পড়ে আছে, আর এখানে সেই মহিলার পিকচারটাও আছে, যেই মহিলার মাধ্যমে সেই বমটা ব্লাস্ট করানো হয়েছিল। এখন ডিটেকটিভ লির মনে হয় যে হয়তোবা সেই হচ্ছে মেইন ক্রিমিনাল, আর সেই ক্রিমিনালকে ধরে ফেলেছে। এই জন্য সে তাকে অ্যারেস্ট করে সোজা থানায় নিয়ে আসে। তো এরপরে যখন তারা এই লোকটা সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করে, তখন তারা জানতে পারে এই লোকটার নাম হচ্ছে সুজুকি। তবে সুজুকি নর্মাল কোনো মানুষদের মতো ছিল না, সে খুবই শান্ত স্বভাবের ছিল, মানে শান্ত মানুষদের থেকেও শান্ত। আর আমরা দেখতে পারি সে জেলেও খুবই শান্ত হয়ে বসেছিল, মানে কোনো কথাবার্তা নেই, কোনো হইহুল্লোড় নেই, চুপচাপ বসে সবার কথাবার্তা শুনছিল। আর তখন আমরা দেখতে পারি সুজুকির পাশের সেলের মধ্যেই একটা কয়েদি তার পার্টনার কয়েদিকে বলছিল যে কেমন করে সে একটা মেয়েকে রেপ করেছে, আর সেই মেয়ের বডিকে সে ছিন্নভিন্ন করে দিয়েছে। তবে এখন সে পুলিশের থেকে বাঁচার জন্য পাগল হওয়ার নাটক করছে। আর আমরা দেখতে পারি সুজুকি এই ব্যাপারগুলো মন দিয়ে শুনছিল, তবে এগুলো শোনার পরেও সে তেমন কিছু বলছিল না। তবে এরপরে যখন পরদিন সকালবেলা তাকে কোনো একটা কারণে সেল থেকে বাইরে বের করা হয়, আর সেই লোকটা তার সামনাসামনি চলে আসে, তখন আমরা সুজুকির ভয়ঙ্কর রূপটা দেখতে পারি। আমরা দেখতে পারি সুজুকি গার্ডদেরকে মেরে সেই লোকটার চোখই তার হাতে নিয়ে আসে, মানে সেই লোকটার চোখ সে উপড়ে ফেলে। আসলে সেই লোকটা কালকে রাতের বেলায় তার দোষগুলো স্বীকার করে ফেলেছিল, তাও আবার এমন করে যেন সে অলিম্পিকে গোল্ড মেডেল পেয়েছে। এই জন্য সুজুকি এই ব্যাপারগুলো সহ্য করতে পারছিল না, এই জন্যই সে তার চোখটা তুলে নিয়েছে। তো এখন সুজুকির এমন আচরণে লিয়ের তার উপরে সন্দেহ হয়ে যায়। তার মনে হওয়া শুরু হয় যে সে হয়তো পাগল টাগল হতে পারে। এই জন্য তার মানসিক টেস্ট করানোর জন্য তাকে নিয়ে আসা হয় ডক্টর মারিকোর হসপিটালে। আর এখানে যখন মারিকো ডক্টর লিকে জিজ্ঞেস করে তাকে এখানে আনার কারণটা কি, তখন ডক্টর লি তাকে বলে যে আমি যখন থেকে তাকে অ্যারেস্ট করেছি, তখন থেকে সে খুবই অদ্ভুত রকম করে বিহেভ করছে, মানে নর্মাল কোনো মানুষের মতো সে বিহেভ করছে না। তাছাড়া যেই দিন সেই ফ্যাক্টরিতে বোম ব্লাস্ট হয়েছিল, মানে যেদিন তাকে অ্যারেস্ট করেছিলাম, সেই দিনও সে অনেক বেশি আহত হয়ে গিয়েছিল। তবে এই বোমের মধ্যে পড়ার পরেও সে টু শব্দ পর্যন্ত করেনি, মানে সে সেখানে চুপচাপ বসেছিল। তো এরপরে যখন সুজুকিকে মারিকোর সামনে নিয়ে আসা হয়, তখন প্রথমে মারিকো তার পা থেকে মাথা পর্যন্ত দেখে। তবে দেখে তার মনে হচ্ছিল এটা খুবই নর্মাল একটা পার্সন। তবে এরপরে ফিজিক্যাল এক্সামিনেশনের জন্য তাকে তার টি শার্টটা খুলতে বলা হয়। আর আমরা দেখতে পারি সুজুকিও কোনো কিছু না বলে চুপচাপ তার টি শার্টটা খুলে ফেলে। তবে তখন মারিকো দেখতে পারে তার শরীরের মধ্যে অগণিত ক্ষতচিহ্ন ছিল। তবে এই সমস্ত ক্ষতচিহ্নগুলো তার বডির অন্য পার্টের মধ্যে কোনো প্রভাব ফেলছিল না, মানে ক্ষতচিহ্নগুলো যেখানে ছিল সেখানেই পড়েছিল, এমনকি তার ব্রেইনের মধ্যেও এটার কোনো প্রভাব পড়ছিল না। আর যখন তার ব্রেইন টেস্ট করা হয়, তখন তারা জানতে পারে তার ব্রেইনেও কোনো সমস্যা নেই, মানে সে খুবই স্বাভাবিক একজন মানুষ, সে কোনো পাগল টাগল না। তবে তবুও ডক্টররা একটু অ্যাডভান্স লেভেলের ট্রিটমেন্ট করার জন্য তাকে হসপিটালের জেলে রাখারই পরামর্শ দেয়। আর এখানে আমরা দেখতে পারি সে খুবই শান্তিতে বসেছিল, মানে কোনো কথাবার্তা নেই, হইহুল্লোড় নেই। তবে একটু পরেই সে পুশ আপ দেওয়া শুরু করে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার ছিল সে এই পুশ আপগুলো তার এক আঙ্গুলের উপরে দিচ্ছিল। তারপরে পরদিন সকালবেলা যখন সুজুকিকে মারিকোর সামনে আনা হয়, তখন মারিকো তাকে কোয়েশ্চেনিং করা শুরু করে। সে তাকে জিজ্ঞেস করে যে ছোটোবেলায় কি তোমার কোনো ভয়ঙ্কর রোগ হয়েছিল, বা ছোটোবেলায় কোনো জায়গায় আঘাত পেয়েছিলে যেই জন্য তোমার বিহেভিয়ারের মধ্যে পুরোপুরি পরিবর্তন হয়ে গিয়েছিল। তবে সে বলে যে না, এমন কিছু আমার সাথে হয়নি। তবে তখন মারিকো তাকে জিজ্ঞেস করে যে তাহলে তোমার শরীরের মধ্যে যেই পোড়া দাগগুলো আমি দেখতে পেলাম, সেগুলো আসলো কোথা থেকে? তখন সুজুকি তাকে বলে যে এটা সম্পর্কে আমি তেমন কিছুই জানি না, আর এটা সম্পর্কে আমি আপনাকে বলতেও পারবো না। কিন্তু আমরা দেখতে পারি মারিকো তাকে আরও নানান কোয়েশ্চেন করে। আর এই সমস্ত কোয়েশ্চেনের পরে মারিকো তার রিপোর্টে সুজুকি সম্পর্কে লিখে যে আজ পর্যন্ত আমি যতগুলো পেশেন্ট হ্যান্ডেল করেছি, সুজুকি হচ্ছে আমার জীবনের সবচেয়ে স্ট্রেঞ্জ একজন পেশেন্ট, যে কিনা পাহাড়ের মতো নীরব এবং শক্ত। তবে তার মানে এইটাও না যে তার কোনো রোগ নেই, মানে সে কোনো রোগের মধ্য দিয়ে যাচ্ছে না। আমার মনে হয় তার স্পেশাল কোনো রোগ আছে যেটা আমরা ডিটেক্ট করতে পারছি না, আর সেই রোগের জন্যই হয়তোবা তার বিহেভিয়ারের মধ্যে এমন পরিবর্তন হয়ে গেছে। তবে তখনই মারিকোর কাছে একটা কল চলে আসে। এই জন্য মারিকো দ্রুত চলে আসে জেলখানায় তার অন্য একটা পেশেন্টের সঙ্গে মিট করার জন্য। আসলে আমরা জানতে পারি এই লোকটার নাম হচ্ছে গিয়ে সিমুরা, আর সে হচ্ছে ভয়ঙ্কর একজন ক্রিমিনাল। আসলে সে বিগত কয়েকটা বছর যাবতই জেলে ছিল, কারণ সে অনেকগুলো বাচ্চাদেরকে একসাথে খুন করেছিল। তার খুন করার ধরনটা এতটা ভয়ঙ্কর ছিল যেটা শোনার পরে আপনার লোমও দাঁড়া হয়ে যেতে পারে। আসলে সে প্রত্যেকটা বাচ্চাকে মারার আগে এক এক করে তাদের শরীরের সবগুলো চুল তুলে ফেলতো, এরপরে সে তাদেরকে ভয়ঙ্কর মৃত্যু দিত।
তবে বিগত কয়েক মাস ধরে ডক্টর মারিকো তার চিকিৎসা করছিল, আর তার চিকিৎসার জন্যই আস্তে আস্তে করে সিমুরা ঠিক হয়ে যাচ্ছিল। আর এই জন্য গভর্নমেন্ট তার সাজাও অনেকটা কমিয়ে দিয়েছে, আর কয়েক মাস পরে সে মুক্তিও পেয়ে যাবে। এখন এই সমস্ত ব্যাপারগুলোর জন্য সিমুরার মা ডক্টর মারিকোকে থ্যাংক ইউ বলে, কারণ তার চিকিৎসার জন্য এখন তার সেলেনা ঠিক হয়ে গিয়েছে, বরং তার শাস্তি কমে গিয়ে সে কিছুদিন পরে ফ্রিও হয়ে যাবে। তারপরে পরদিন সকালবেলা মারিকো সুজুকির ব্লাড রিপোর্ট পেয়ে যায়, আর সে জানতে পারে তার ব্রেন থেকে এক প্রকার কেমিক্যাল রিলিজ হয়, যেই কেমিক্যালের জন্যই সে তার শরীরে কোনো ব্যথা অনুভব করতে পারে না। আর এই জন্যই সেই দিন যখন বোম ব্লাস্ট হয়েছিল তখন তার শরীরে অনেক ক্ষত তো হয়ে গিয়েছিল, তবে তার ব্রেইনে এটার কোনো সিগন্যালই যায়নি, যেই জন্য সে সেখানেও খুবই শান্ত হয়ে বসেছিল। এখন এই ব্যাপারটার প্রমাণ করার জন্য মারিকো ইচ্ছা করে তার শরীরের মধ্যে একটা পিন ঢুকিয়ে দেয়, তবে তবুও সে দেখতে পারে সে কোনো রিয়াকশনই দিচ্ছে না, মানে সে ব্যথাই অনুভব করতে পারছিল না। এখন আজকে এই পুরো সেশনটার মধ্যে মারিকো সুজুকিকে নানান রকমের উল্টাপাল্টা কোয়েশ্চেন করে, যাতে করে সে তাকে রাগিয়ে তুলতে পারে। মানে সেই জিনিসটা দেখার ট্রাই করছিল যে সে এটার অ্যাক্টিং করছে নাকি আসলেই তার এমন কোনো সমস্যা আছে। সে তাকে কোয়েশ্চেন করছিল যে ছোটোবেলায় তোমার বাবা কি তোমার উপরে টর্চার করতো, নাকি তোমাকে সেক্সুয়ালি অ্যাবিউজ করতো, তোমার মায়ের কি দাড়ি মোছ ছিল, নাকি তোমার মা পরকিয়া করতো। এখন এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে সে রাগ তো হয়ই না, বরং সে খুবই শান্ত ওয়েতে তাদেরকে সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার দেয়। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে মারিকো পুরোপুরি শকড হয়ে যায়। যদিও মারিকো আরও নানান উল্টাপাল্টা কোয়েশ্চেন করেছিল, তবে প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সারই সে খুবই শান্ত ওয়েতে দিয়েছিল। আর তখন এদিকে আমরা ফুজুকি আর নারিকোকে দেখতে পারি, যাদের হাতে সুজুকির পিকচার ছিল। আসলে আমরা জানতে পারি সেই দিন যখন অফিসার লি তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে তাদেরকে ধরার জন্য এসেছিল, তখন এখানে সুজুকি তাদের দুজনকে মারার জন্য এসেছিল, সে তাদেরকে মেরেই ফেলতে যাচ্ছিল। তবে সেই মুহূর্তে যখন এখানে লি চলে আসে, তখন পুলিশের গাড়ির আওয়াজ শুনতে পেয়ে তার মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, আর এই সুযোগেই ফুজুকি একটা বম ব্লাস্ট করে কোনো রকম এই ধোঁয়ার মধ্য দিয়ে পালিয়ে চলে গিয়েছিল, যে জন্য পুলিশ আর তাদেরকে ধরতে পারেনি। তবে এখানে তাদের মনে এই কোয়েশ্চেনটাই ছিল যে সে আসলে তাদের দুজনের পেছনে কেন লেগে আছে, মানে সে তাদের দুজনকে কেন মারতে চায়। আসলে এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যেই খুনিদের জন্য পুরো জাপান ভয়ের মধ্যে আছে, সেই খুনিরাই কেন জানি এই ছোট ছেলেটাকে ভয় পাচ্ছিল, মানে সুজুকি নামের এই ছেলেটাকে ভয় পাচ্ছিল। এখন এই সমস্ত ব্যাপারগুলো চিন্তা করতে করতেই হঠাৎ এই নারিকোর অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যায়, আর তার মুখ দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে যায়। তবে শেষ মুহূর্তে কোনো রকমে ফুজুকি তাকে ইমার্জেন্সি মেডিসিন দিয়ে তার জীবনটা সেভ করে ফেলে। আর তখন এদিকে আমরা দেখতে পারি ডক্টর মারিকো এবং তার সহযোগীরা ফাইনালি সুজুকির পলিবার টেস্ট করার সিদ্ধান্ত নেয়, কারণ তারা এই জিনিসটা বের করার ট্রাই করছিল যে আসলেই সে কি শান্ত স্বভাবের নাকি সে শান্ত থাকার নাটক করছে। এই জন্য যখন তারা টেস্ট শুরু করে, তখন এইবারও ডক্টর মারিকো তাকে উল্টাপাল্টা অনেক কোয়েশ্চেনিং করা শুরু করে, আর প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার সুজুকি খুবই শান্ত ওয়েতেই দিচ্ছিল, আর তার হার্টবিটও বাড়ছিল না, মানে তার হার্টবিটও স্বাভাবিকই ছিল। তবে যখন ডক্টর মারিকো সুজুকিকে জিজ্ঞেস করে যে সে কি তার সাথে এক রাত শুতে চায় কিনা, তখন তার হার্টবিটের মধ্যে হালকা একটু পরিবর্তন চলে আসে, তবে পরবর্তীতে আবার এটা ঠিক হয়ে যায়। আর এরপরে এই ইন্টিমেট হওয়া কোয়েশ্চেনটাকে যতবারই ঘুরিয়ে পেঁচিয়ে সে জিজ্ঞেস করে, ততবারই তার সাথে ঠিক এমনটাই হয়, মানে তার হার্টবিট কিছুটা বেড়ে যায় আবার নর্মাল হয়ে যায়। যাই হোক, এখন এই সমস্ত ব্যাপারগুলোতে ডক্টররা এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে এই লোকটা তো পুরোপুরি ইমোশনলেস না, 1% হলেও তার মধ্যে ইমোশন কাজ করে। এখন এইটা কেন হচ্ছে এই জিনিসটা ডক্টররা পুরোপুরিভাবে বুঝতে না পারলেও এইটার পেছনে তারা দুইটা কারণ বের করে। প্রথম কারণটা হচ্ছে হয়তোবা সে জন্ম থেকেই এমনটা ছিল, আর দ্বিতীয় কারণটা হচ্ছে হয়তোবা তাকে ছোটোবেলায় এমনটা হওয়ার ট্রেনিং দেওয়া হয়েছে, মানে তাকে এমন করে ট্রেনিং দেওয়া হয়েছে যাতে করে সে কারো সামনেই তার ইমোশন এক্সপ্রেস না করে। তবে ইন্টিমেট হওয়ার কথাটা শোনার পরে তার মধ্যে যেই 1% পরিবর্তনটা হয়েছে, সেই পরিবর্তনটা এইটা প্রমাণ করে দেয় যে সে পুরোপুরি ইমোশনলেস হতে পারেনি। তবে তবুও ডাক্তাররা তাদের মনের শান্তির জন্য তার আরও কিছু চেক আপ করে, যেই সমস্ত চেক আপগুলোতে সে পাস হয়ে যায়। এই জন্য ফাইনালি তাকে আবারও জেলের হাসপাতালে রাখারই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তখনই মারিকোর সঙ্গে মিট করতে শিমুরা চলে আসে। এখানে শিমুরা তাকে বলে যে আমি জেল থেকে বেরিয়েছি পুরো 1 সপ্তাহ হয়ে গেছে, আর আমার লাইফটাকে নতুন করে শুরু করার জন্য আমি একটা চাকরিও খুঁজে বের করেছি। এখন যেহেতু এই সমস্ত কাজগুলো মারিকোর জন্যই সম্ভব হয়েছে, এই জন্য সে ডক্টর মারিকোকে থ্যাংক ইউ বলে। তবে তখনই তার নজর পড়ে যায় সুজুকির উপরে, আর সুজুকির এমন ভয়ঙ্কর চেহারা দেখার পরে সে পুরোপুরি শান্ত হয়ে যায়, আর প্রচণ্ড ভয়ের মধ্যে পড়ে সে মারিকোকে গুড বাই বলে দ্রুত সেখান থেকে চলে যায়। আর তার চলে যাওয়ার পরে যখন সুজুকি ডক্টর মারিকোর কাছে তার সম্পর্কে জিজ্ঞেস করে, তখন সুজুকি বলে যে সে হচ্ছে আমার পুরনো একজন পেশেন্ট, যে কিনা আগে একজন ভয়ঙ্কর ক্রিমিনাল ছিল, তবে এখন সে পুরোপুরি সুস্থ হয়ে গেছে আর নতুন লাইফ শুরু করার ট্রাই করছে। যাই হোক, এরপরে সুজুকি সম্পর্কে আরও একটু রিসার্চ করার পরে ডক্টররা আইজাবা নামের একটা ডক্টরের খবর পেয়ে যায়, যে কিনা ছোটোবেলায় সুজুকির চিকিৎসা করত। এই জন্য সুজুকি সম্পর্কে আরও কিছু ইনফরমেশন কালেক্ট করার জন্য তারা আর সময় নষ্ট না করে দ্রুত চলে আসে ডক্টর আইজাবার সঙ্গে মিট করার জন্য।
আসলে আমরা জানতে পারি ডক্টর আইজাবা তার সময়ের সেরা ডক্টর ছিল। সে সেই সমস্ত বাচ্চাদের নিয়ে কাজ করত যেই সমস্ত বাচ্চাদের মেন্টাল কন্ডিশন ঠিক থাকতো না, সে তাদের মেন্টাল কন্ডিশন ফিরিয়ে আনার কাজ করত। তবে কোনো একটা কারণে ডক্টর আইজাবা এখন সমস্ত কিছু বাদ দিয়ে সারাদিন নেশার মধ্যেই ডুবে থাকে, আর সে তার লাইফটাকেও পুরোপুরিভাবে ডিস্ট্রয় করে দিয়েছে। এখন সুজুকির কথা শোনার পরেই সে তাকে বলে যে সুজুকির যখন 6 বছর ছিল তখন একটা দুর্ঘটনায় তার বাবা মা দুজনেরই মৃত্যু হয়ে গিয়েছিল। এই জন্য সুজুকি একটা বিশাল বড় শকের মধ্যে চলে গিয়েছিল। আর তার দাদা, যে কিনা খুবই ধনী একজন লোক ছিল, সে তার এই সমস্যাটা ঠিক করার জন্য আমাকে পার্সোনাল ট্রেনার হিসেবে হায়ার করেছিল। আমি প্রথম মাসেই তাকে সকালে উঠে বাথরুমে যাওয়ার ট্রেনিং দেওয়া শুরু করেছিলাম, আর কিছুদিন পরে সে নিজে থেকে এই কাজটা করা শুরু করেছিল। আমি তাকে এমন করে ট্রেন করে ফেলেছিলাম যে আমি ওয়ার্ডার না দেওয়া পর্যন্ত সে খাবার পর্যন্ত খেত না। এইবার যদি সে ক্ষুধায় মারাও যায় তবুও সে খাবার দাবার খাবে না। মানে আপনি বলতে পারেন তাকে আমি একটা রোবটের মতো বানিয়ে ফেলেছিলাম, অথবা একটা কম্পিউটার প্রোগ্রামের মতো বানিয়ে ফেলেছিলাম। এরপর সে তাকে বলে যে তার আইকিউ পাওয়ার অনেক বেশি ছিল। যেই সমস্ত পাজেলগুলো বড় বড় বুদ্ধিমানদের সলভ করতেও কয়েক বছর লেগে যেত, সেই সমস্ত পাজেলগুলো সে খুব সহজেই সলভ করে ফেলতো। আর তার ক্যাপচারিং পাওয়ার ছিল তার চেয়েও বেশি ভয়ঙ্কর। সে যেই কোনো বই থেকে যেই কোনো জিনিস একবারেই মুখস্থ করে ফেলতে পারত। সে যেটা একবার দেখতো সেটা সে জীবনেও ভুলতো না। আর তার এই সমস্ত যোগ্যতাগুলো দেখার পরে আমরা সবাই তাকে দ্য ব্রেইন ম্যান বলে ডাকা শুরু করেছিলাম। আর যখন তার দাদা এই সমস্ত ব্যাপারগুলো জানতে পারে যে তার নাতির মধ্যে এই সমস্ত পাওয়ারগুলো আছে, তখন সে তার নাতিকে আরও একটু পুশ করার ট্রাই করেছিল। মানে সে তাকে এমন কিছু শেখাতে চাইছিল যেই সমস্ত ব্যাপারগুলো সাধারণ মানুষের মধ্যে থাকে না। এই জন্য সে তাকে আরও নতুন নতুন জিনিস শেখানোর জন্য আরও নতুন নতুন ট্রেনার হায়ার করেছিল, যারা সবাই মিলে তাকে এমন করে ট্রেন করে দিয়েছিল যেই জন্য সে একটা নর্মাল মানুষ থেকে পুরোপুরি আলাদা হয়ে গিয়েছিল। আর তখন মারিকো তাকে জিজ্ঞেস করে যে আপনি কি সেই সমস্ত মাস্টারদের কাউকে চেনেন বা আমাকে কারো অ্যাড্রেস দিতে পারেন? তখন সে তাকে সেই মাস্টারের অ্যাড্রেস দিয়ে দেয় যে সুজুকিকে মার্শাল আর্ট শিখিয়েছিল। এরপরে ডক্টর মারিকো অফিসার লি এর সঙ্গে চলে আসে সেই মাস্টারের সঙ্গে মিট করতে যে সুজুকিকে মার্শাল আর্ট শিখিয়েছিল। তবে তাদের দুজনকে দেখার সঙ্গে সঙ্গেই মাস্টারের প্রথম কোয়েশ্চেন ছিল যে সুজুকি কি কারো জীবন নিয়ে নিয়েছে কিনা। তবে এটা শোনার পরে লি একটু শকড হয়ে যায়, আর সে তাকে জিজ্ঞেস করে যে আপনি আসলে এইটা কেন জিজ্ঞেস করছেন, সে কারো জীবন কিভাবে নিতে পারে? তখন মাস্টারটাকে বলে যে কারণ তার দাদা তাকে এমন করেই ট্রেন করেছে। সে আসলে নর্মাল কোনো পার্সন না। সে যদিও দেখতে নর্মাল একজন পার্সনের মতো, তবে সে ভেতর থেকে বমের মতোই শক্ত। তবে যখন সে ব্লাস্ট হয়ে যায় তখন সে আশেপাশের সবাইকে ডিস্ট্রয় করে দেয়। এরপরে মাস্টার তাদেরকে বলে যে আমি আমার সারা জীবনে যতগুলো স্টুডেন্টদেরকে ট্রেন করিয়েছি সবার মধ্যে সুজুকি ছিল সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আসলে সে সেই সমস্ত মুভগুলোকেও খুবই সহজেই তার আয়ত্তায় নিয়ে আসতো, যেই সমস্ত মুভগুলো বড় বড় ফাইটারদের আয়ত্তায় আনতেও অনেক বছর সময় লেগে যেত। এই সমস্ত ব্যাপারগুলোতে সে অনেকটাই ট্যালেন্টেড ছিল। তাছাড়া তার দাদা তাকে ট্রেন করতে করতে এমন একটা মানুষে কনভার্ট করে ফেলেছিল যে কিনা কোনো ব্যথাই অনুভব করতে পারে না। মানে তার মধ্যে না আছে কোনো ব্যথার অনুভূতি, না আছে তার মধ্যে কোনো ইমোশন। আর এটার পেছনে একটা কারণও ছিল, কারণ তার দাদা সবসময় তার ছেলে এবং ছেলের বউকে হারানোর একটা কষ্টের মধ্যে ছিল। আর এই সমস্ত ব্যাপারগুলোতে সে সবসময়ই চাইতো যে তার ছেলের খুনিকে যাতে করে কেউ খুঁজে বের করে। তবে এতগুলো বছরেও যেহেতু পুলিশ তার ছেলের খুনিকে বের করতে পারেনি, এই জন্য দেশের আইন কানুন ব্যবস্থার উপর থেকে তার বিশ্বাসই চলে গিয়েছিল। এই জন্য সে শুধুমাত্র তার নাতি সুজুকির উপরেই বিশ্বাস করত, কারণ সেই জিনিসটা খুব ভালো করেই জানতো যে সুজুকি একদিন না একদিন তার বাবা মার খুনিকে খুঁজে বের করে তাদেরকে শাস্তি দিয়ে তার বাবা মার হত্যার প্রতিশোধ অবশ্যই নেবে। তাছাড়া সে সবসময় চাইতো যে সুজুকি যাতে করে সমস্ত খুনিদেরকে শেষ করে দেয় আর দুনিয়া থেকে সমস্ত খারাপ মানুষদেরকে ডিস্ট্রয় করে দেয়। আর তার দাদার এই সমস্ত স্বপ্নগুলোকে সত্যি করার জন্য সুজুকি আস্তে আস্তে করে নিজেকে ট্রেন করা শুরু করে দিয়েছিল। সে আস্তে আস্তে করে এমন এমন মুভ শেখা শুরু করেছিল যেগুলো মানুষকে মারতে অনেক বেশি কার্যকরী। তাছাড়া সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে যে তার সামনের ফাইটার যত বেশি চালাকি হোক না কেন, তাকে মারাও সুজুকির জন্য পানি খাওয়ার মতোই সহজ। তো এখন এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে ডক্টর মারিকো মাস্টারকে জিজ্ঞেস করে যে আপনার এই স্টুডেন্টের মধ্যে কি কখনো ইমোশন কাজ করেনি? মানে এমন কোনো সিচুয়েশন কি হয়েছে যেখানে সে ইমোশনালি চিন্তা করেছে, বা আপনি কি কখনো তাকে কান্নাকাটি করতে দেখতে পেয়েছেন তার বাবা মা যেহেতু ছোটোবেলায় মারা গিয়েছে? তবে তখন মাস্টারটাকে বলে যে হ্যাঁ, এমন একটা সিচুয়েশন তো হয়েছিল। একবার আমরা দুজন পাহাড়ে গিয়েছিলাম ট্রেন করার জন্য। তবে পাহাড়ে উপরের দিকে ওঠার সময় আমার রশি ছেড়ে গিয়েছিল আর আমি নিচের দিকে অনেকটাই পড়ে গিয়েছিলাম। আমি তাকে বলেছিলাম যে আমাকে ছেড়ে দিয়ে চলে যাওয়ার জন্য। তবে সেই দিন সে আমার জীবন বাঁচানোর জন্য আমার ওয়ার্ডারকে পর্যন্ত মানেনি। সেই দিন সে ইমোশনালি চিন্তা করে আমার জীবনটা সেভ করেছিল। এরপর থেকে সুজুকি তার বেশিরভাগ সময়ই পাহাড়ে পার করার সিদ্ধান্ত নিয়েছিল আর নেচারকে ফিল করার ট্রাই করতো। তবে তার দাদা কোনোদিনও এমনটা চাইতো না। তার দাদা চাইতো সুজুকিকে একটা ভয়ঙ্কর মানুষ বানাতে, মানে বলতে পারেন একটা ডেথ মেশিন।
যদিও এত কিছু হয়ে যাওয়ার পরেও সুজুকি কোনোদিনও কোনো মানুষের খুন করেনি। তবে একদিন যখন তাদের ঘরে একটা চোর এসে আক্রমণ করে তার দাদাকে ছুরি দিয়ে মেরে ফেলেছিল, তখন সুজুকির মাথা প্রচণ্ড গরম হয়ে গিয়েছিল। আর সেই দিন সে প্রথমবারের মতো একজনকে খুন করেছিল। মানে যখন সে তার দাদার এই অবস্থা দেখতে পেয়েছিল, তখন সে আর নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারেনি। সে গিয়ে চোরকে কয়েক সেকেন্ডের মধ্যেই মেরে ফেলেছিল। যদিও এমনটা করার আগে চোর একটা চাকু নিয়ে তার বুকের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল, তবে এতে করেও সুজুকির কিছুই যায় আসছিল না। মানে সুজুকি ব্যথাই অনুভব করতে পারছিল না। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে তার দাদা অনেক বেশি হ্যাপি হয়ে যায়। আর মৃত্যুর আগে সে তার নাতিকে পরামর্শ দিয়ে যায় যাতে করে সে সবসময় সত্যর সঙ্গে থাকে আর খারাপ মানুষদেরকে পৃথিবী থেকে শেষ করে দেয়। আর হয়তোবা এই ঘটনার পরেই সুজুকি আস্তে আস্তে করে মানুষের রক্তের নেশায় পাগল হয়ে গিয়েছিল। আর এরপর থেকেই সে পুরোপুরি পরিবর্তন হয়ে গিয়েছিল। এমনটাই পরিবর্তন হয়েছিল যে সে কখনো আমার সঙ্গে দেখাই করেনি। আর আমিও সেই জায়গাটা ছেড়ে দিয়ে চলে এসেছিলাম। যাই হোক, এর কয়েকদিন পরে অফিসার লি চলে আসে ডক্টর মারিকোর সঙ্গে মিট করতে তার হসপিটালে। আর এখানে সে তাকে সেই সমস্ত মানুষদের সম্পর্কে কিছু ইনফরমেশন দেয় যেই সমস্ত মানুষদেরকে সাইকোপ্যাথ কিলার হিসেবে তারা অ্যারেস্ট করেছিল। আসলে বিগত কয়েকটা বছর যাবৎ এমন কিছু খুন হয়েছিল যেগুলো খুবই মিস্টিরিয়াস ওয়েতে করা হয়েছিল। আর সেই সমস্ত খুনগুলো দেখে মনে হচ্ছিল যে সাইকোপ্যাথ কিলাররাই এই কাজগুলো করেছে। আর এভিডেন্সের উপরে ভিত্তি করে পুলিশরা যেই সমস্ত কিলারদেরকে ধরেছিল তারা প্রমাণের অভাবে একটা সময় ফ্রি হয়ে চলে গিয়েছিল। তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সেই সমস্ত কিলারদেরকেই কোনো একটা কিলার ভয়ঙ্কর ওয়েতে মৃত্যু দিয়েছিল। মানে এই খুনগুলো এত মিস্টিরিয়াস ওয়েতে করা হয়েছিল যে আমরা এখন পর্যন্ত এই জিনিসটাই জানতে পারিনি যে তাদেরকে কেন খুন করা হয়েছে বা কেই এই সমস্ত কাজগুলো করছে। মানে প্রত্যেকটা খুন আলাদা আলাদাভাবে করা হচ্ছিল। আর প্রত্যেকটা খুনের জায়গায় ভালো করে খোঁজাখুঁজি করার পরেও আমরা ছোট থেকে ছোট কোনো প্রমাণও পাইনি। আর এই জন্য অফিসার লি বলে যে এখন এই ব্যাপারগুলো আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে যে আসলে এই কাজগুলো সুজুকিই করেছে। এখন এই ব্যাপারটা তো ক্লিয়ার হয়ে গেছে যে সে কোনো পাগল না। আর তাছাড়া বাসের মধ্যে যে বম ব্লাস্ট হয়েছে সেখানে যে তার কোনো হাত নেই সেই ব্যাপারটাও আমরা ক্লিয়ার করে বুঝতে পেরেছি। তবে তার মানে এই না যে সে ক্রিমিনাল না। যদিও সে সমাজ থেকে খারাপ মানুষদেরকে মুছে ফেলার দায়িত্ব নিয়েছে, এই জন্য সে এই খুনগুলো করেছে, তবে তবুও এগুলোকে অপরাধের মধ্যেই গণ্য করা হয়। আর যে অপরাধ করেছে সে সেটা শাস্তি তো অবশ্যই পাবে। আর সেই শাস্তি পাওয়ানোর দায়িত্বটা আমার কাঁধে আসে। সো এই জন্য আমি সুজুকিকে যেই কোনো ওয়েতে শাস্তি পাওয়ানোর ব্যবস্থা করেই ছাড়ব। এই জন্য অফিসার লি সুজুকিকে হসপিটালের জেল থেকে বের করে সোজা আসল জেলের মধ্যে নিয়ে যাওয়ার জন্য প্ল্যানিং করে ফেলে। তবে যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল তার আগেই ডক্টর মারিকো তার সঙ্গে শেষবারের মতো কথা বলার পারমিশন চায়। আর শেষবারের মতো কথা বলতে গিয়ে সে সুজুকিকে বলে যে আমার মনে হয় না যে আমি আর তোমার সাথে কোনোদিনও মিট করতে পারবো, এইটাই হয়তোবা আমাদের শেষ দেখা। তবে এই দেখাতে আমি তোমার সাথে আমার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটা শেয়ার করতে যাচ্ছি, যেটা আমি আজ পর্যন্ত কারোর সঙ্গে শেয়ার করিনি। সে তাকে বলে যে আমরা যখন ছোট ছিলাম তখন আমার বাবার একটা ভয়ঙ্কর রোগ হয়েছিল, যেই রোগের জন্য তার মৃত্যু হয়ে গিয়েছিল। এই জন্য আমরা তখন থেকেই এতিম হয়ে গিয়েছিলাম। তবে আমার মা আমাকে এবং আমার ভাইকে অনেক কষ্ট করে বড় করার ট্রাই করছিল, কিন্তু হঠাৎই একদিন আমার ভাই যখন স্কুলে গিয়েছিল তখন অনেক দিন ধরেই তার কোনো খোঁজখবর ছিল না। এরপরে পুলিশ তার একটা ডেড বডি খুঁজে পেয়েছিল আর তাকে খুবই ভয়ঙ্কর ওয়েতে মারা হয়েছিল। মানে তাকে মারার আগে তার সমস্ত চুলগুলোকে একটা একটা করে উপড়ে ফেলা হয়েছিল। এরপর তাকে একটা ভয়ঙ্কর মৃত্যু দেওয়া হয়েছিল। তুমি কি জানো আসলে তাকে কে খুন করেছিল? তাকে এমন একটা ছেলে খুন করেছিল যে কিনা তার স্কুলেরই সহপাঠী। তবে সেই ছেলেটা মেন্টালি আনস্টেবল ছিল। সেই খুনগুলো তার ইচ্ছাতে করেনি, সেই খুনগুলো করতে বাধ্য হয়েছিল। অ্যান্ড ইয়াস, সেই ছেলেটার অন্য কেউ ছিল না, সে ছিল শিমুরা। আর ডক্টরটাকে বলে যে আমি শিমুরাকে হেট করার জায়গায় তার চিকিৎসা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আর দেখো এখন আমার চিকিৎসার জন্যই সে বাইরে ঘুরছে। আসলে এইটাই হচ্ছে গিয়ে আমার নৈতিক ধর্ম। এখন যখনই সুজুকি শিমুরার নাম শুনতে পারে তখন তার চোখগুলো বড় হয়ে যায় আর তার ব্রেইনের মধ্যে কোনো একটা সিগন্যাল যাওয়া শুরু করে। আর এই ব্যাপারটা ডক্টর মারিকো নোটিস করে ফেলে। এখন সে মনে করছিল হয়তোবা সে কিছু একটা বলতে চায় বা শিমুরাই সম্পর্কে সে এমন কিছু একটা জানে যেই ব্যাপারটা এখন পর্যন্ত ডক্টর জানে না। তবে আমরা দেখতে পারি সুজুকি কোনো কথারই আনসার দিচ্ছিল না আর পুলিশও তাকে দ্রুত এখান থেকে নিয়ে যাওয়ার জন্য প্ল্যানিং করছিল। তবে তখন ডক্টর মারিকো বুঝতে পারে আসলে সে ইমোশনলেস না, তার মধ্যেও এখনও ইমোশন কাজ করে। এই জন্য সে গিয়ে তাকে বারবার করে চিৎকার করে করে বুঝিয়ে বলার ট্রাই করে যে তুমি কোনো খুনি না, খুন করার জন্য তোমার জন্ম হয়নি, তুমি খুবই ভালো একজন মানুষ হিসেবে বাস করার জন্যই তোমার জন্ম হয়েছে। তবে আমরা দেখতে পারি এই সমস্ত ব্যাপারগুলোতে সুজুকির উপরে কোনো ইম্প্যাক্টই পড়ে না আর তখন পুলিশ অফিসাররা দ্রুত তাকে এখান থেকে নিয়ে চলে যায়। তবে এরপরে যখন পুলিশ সুজুকিকে নিয়ে সামনের দিকে যাচ্ছিল তখন রাস্তায় নারিকো এবং ফুজুকি
মানে সেই দুইটা ভয়ঙ্কর কিলার এসে পুলিশের গাড়ির মধ্যে আক্রমণ করে দেয় আর পুলিশদেরকে ধোলাই করে তাদেরকে গান পয়েন্টে নিয়ে সুজুকিকে ফ্রি করার জন্য বলে। কারণ তারা এই জিনিসটা জানতে চাচ্ছিল যে আসলে সুজুকি কেন তাদেরকে মারতে চায়, আর যদি সে এত ভয়ঙ্কর কিলারই হয় এবং তার ব্রেইন এত শার্প হয় তাহলে সে কেন তাদের সঙ্গে মিলে কাজ করছে না। মানে সেও সাইকো, তারাও সাইকো, সো সাইকো সাইকো মিলে তারা খুব ভয়ঙ্কর কোনো প্ল্যানিং করতে পারবে। তবে আসলে তারা এই জিনিসটা হয়তো বা জানতোই না যে তারা যেই লোকটাকে তাদের সঙ্গে কাজ করাতে চাইছিল সেই লোকটা তাদেরকে সহ্য পর্যন্ত করতে পারে না, মানে তাদের চেহারাও দেখতে চায় না। এই জন্য যখনই সুজুকি সুযোগ পেয়ে যায় তখনই সে নারিকোর উপরে শ্যুট করে দেয়। তবে ফুজুকি শেষ মুহূর্তে এসে তার জীবনটা বাঁচিয়ে ফেলে, মানে সে বুলেটটা তার নিজের মধ্যে নিয়ে নেয়। আর তখনই পেট্রোল পড়ার জন্য এখানে বিশাল বড় একটা ব্লাস্ট হয়ে যায়, আর এই ব্লাস্টের ফাঁকে নারিকো এবং ফুজুকি সেখান থেকে পালিয়ে চলে যায়। আর যেহেতু সুজুকিও একটা সুযোগ পেয়ে গেছে এই জন্য এই ব্লাস্টের মাঝখানে সেও দৌড়ে পালিয়ে যায়। তো এরপরে অফিসার লি হসপিটালে চলে আসে তার সেই অ্যাসিস্ট্যান্টকে দেখার জন্য। আর এখানে সে ডক্টর মারিকোর সঙ্গে মিট করে বলে যে আসলে সেই বম ব্লাস্টের পেছনে এবং সেই মহিলার খুনের পেছনে নারিকো নামের একটা মেয়ের হাত আছে। আসলে সে যখন তার টার্গেটকে খুন করে সে খুন করার আগে সেই টার্গেটের জিভ অবশ্যই কেটে ফেলে। কিছু বছর আগে যখন নারিকোর বাবা মায়ের লাশ পাওয়া গিয়েছিল তখন তাদেরও জিহ্বা কাটা অবস্থায় পাওয়া গিয়েছিল। তবে পরবর্তীতে আমরা জানতে পেরেছিলাম তাদের মেয়ে নারিকোই তাদেরকে খুন করেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে সে সেই সাইকিয়াট্রিস্টকেও খুন করেছে যে তার চিকিৎসা করছিল। তখন মারিকো তাকে জিজ্ঞেস করে যে তার শাস্তি এখনও কেন হয়নি। তখন লি তাকে বলে যে যেহেতু তার বয়স অনেকটা কম ছিল এই জন্য পুলিশ কখনোই তাকে সন্দেহের তালিকায় রাখেনি, আর তাছাড়া তার বিরুদ্ধে আমরা এমন কোনো প্রমাণও পাইনি যেই জন্য তাকে সন্দেহ করা যেতে পারত। আর তখন অন্যদিকে আমরা নারিকোকে দেখতে পারি যে কিনা খুবই মনোযোগ সহকারে একটা বম বানাচ্ছিল। আর তার ফেসের এক্সপ্রেশন দেখে আমরা এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারি যে সে বিশাল বড় কিছু একটা প্ল্যানিং করছিল। এর কিছুদিন পরে হঠাৎই মারিকো যখন হসপিটালে ছিল তখন নারিকো এসে তাকে কিডন্যাপ করে ফেলে আর তার বেশভূষা ধারণ করে হসপিটালের বিভিন্ন জায়গায় বম প্ল্যান করে দেয় আর পরবর্তীতে বিশাল বড় একটা ব্লাস্ট করিয়ে দেয়। আর এত ভয়ঙ্কর ব্লাস্ট দেখার পরে সরকার প্রশাসন সবাই পুরো সতর্ক হয়ে যায়, কারণ তারা বুঝতে পারেছিল যে শহরের মধ্যে ভয়ঙ্কর কিছু একটা হয়ে গেছে। তো এখন এই বোম ব্লাস্টের শব্দ শুনে মারিকো জ্ঞান ফিরে পেয়ে যায় আর সে দেখতে পারে সে একটা অপারেশন থিয়েটারে বাঁধা অবস্থায় আছে আর তার শরীরের মধ্যেও বোম লাগানো ছিল। সে দেখতে পারে নারিকো তার সামনে বসে আছে। নারিকো যখন দেখতে পারে সে জ্ঞান ফিরে পেয়েছে তখন সে বলে যে মেয়েদের প্রতি আমার একটা আকর্ষণ আগে থেকেই কাজ করতো, তুমি দেখতেও অনেকটা সুন্দর আর তোমাকে দেখে আমি একটু আকর্ষণও ফিল করি, তুমি কি আমার সঙ্গে একটা রাত পার করতে চাইবে? আর এটা বলেই যখন সে তাকে কিস করতে যাচ্ছিল তখনই মারিকো তার মুখের মধ্যে থুতু দিয়ে দেয়। আর এতে করে নারিকোর মাথা এতটাই গরম হয়ে যায় যে সে রিমোট কন্ট্রোলের সাহায্যে হসপিটালের বিভিন্ন জায়গায় লাগা বমগুলোকে ব্লাস্ট করা শুরু করে। আর আমরা দেখতে পারি পুলিশ তার লাগানো বমগুলোকে ডিফিউজ তো করবে দূরের কথা, তারা সেগুলোকে খুঁজেই পর্যন্ত পাচ্ছিল না। তবে তখন নারিকো ক্যামেরার মাধ্যমে দেখতে পারে সুজুকিও এই হসপিটালের মধ্যে চলে এসেছে আর সে আস্তে আস্তে করে তার রুমের দিকেই যাচ্ছিল। তবে তখন লিও দেখতে পারে সুজুকি হসপিটালে আছে, এই জন্য সে তাকে গান পয়েন্টে নিয়ে শ্যুট করার ট্রাই করে। তবে তখন নারিকো তাকে কল দিয়ে বলে যে যদি তুমি তোমার পার্টনারের জীবন সেভ করতে চাও তাহলে সুজুকির কোনো ক্ষতি না করে তাকে নিয়ে সোজা 8 নম্বর ফ্লোরে চলে আসো। আর যখন লি তার কোনো ক্ষতি না করে তাকে নিয়ে 8 নম্বর ফ্লোরে চলে আসে তখন সে দেখতে পারে তার অ্যাসিস্ট্যান্টের শরীর পুরো বম দিয়ে ঢেকে ফেলা হয়েছে আর তার শরীরের মধ্যে 5 মিনিটের টাইমার লাগানো ছিল। আর তখন নারিকো লিকে কল দিয়ে বলে যে যদি এখন তুমি তোমার অ্যাসিস্ট্যান্টকে সেভ করতে চাও তাহলে তুমি সুজুকিকে শ্যুট করে মেরে ফেলো, এমনটা করলেই আমি এই বমটাকে এখান থেকে ডিফিউজ করে দেবো। তবে আমরা দেখতে পারি সুজুকি এই বমটাকে উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে দেখে আর এরপর সে লিকে বলে যে এই বমটা কোনোভাবেই ডিফিউজ করা সম্ভব না, তার ফাঁদের মধ্যে পড়ে তুমি তোমার জীবনটাকেও হারাবে। তবে আমরা দেখতে পারি লি কোনো কথাই শুনতে চাচ্ছিল না, সে তাকে শ্যুট করে মারার ট্রাই করছিল। এই জন্য সুজুকিও নিজের জীবনটা সেভ করার জন্য তার উপরে আক্রমণ করে দেয়। আর তাদের দুজনের মধ্যে যখন একটু মারামারি হয়ে যায় তখনই এখানে বিশাল বড় একটা ব্লাস্ট হয়ে যায়, যেই ব্লাস্টে লিয়ের অ্যাসিস্ট্যান্ট টুকরো টুকরো হয়ে যায়। তো এখন এই কাজটা করার পরে নারিকো এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে সুজুকি এখন আর তাকে ছাড়বে না, এই জন্য সে মারিকোকে একটা গাড়ির মধ্যে বসিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে সুজুকিও তাকে ধরার জন্য অলরেডি তার সামনে এসে দাঁড়িয়ে যায়। তবে তাকে দেখার পরেই নারিকো হাসা শুরু করে আর সে বলে যে আমার সারা জীবন স্বপ্ন ছিল যে আমি কাউকে কষ্ট দিয়ে দিয়ে মারবো, এখন হয়তোবা আমার সেই স্বপ্নটা আজকেই পূরণ হতে যাচ্ছে। এরপর সে তার গাড়িটা নিয়ে অনেকবার সুজুকির উপরে চড়িয়ে দেয়, যেই জন্য প্রত্যেকবার সুজুকি একটু না একটু করে আহত হয়ে যাচ্ছিল। তবে সে বারবারই দাঁড়া হয়ে যাচ্ছিল। আর যখন বারবার করে আক্রমণ করার জন্য সুজুকির শরীরের মধ্যে অনেক বেশি ক্ষত হয়ে যায় তখন মারিকো এই ব্যাপারগুলো আর সহ্যই করতে পারছিল না, এই জন্য সে হুট করে পার্কিং ব্রেক লাগিয়ে দেয়, যেই জন্য সাইডের একটা গাড়ির সাথে জোরে ধাক্কা খাওয়ার জন্য তারা দুজনেই গাড়ির মধ্যে অনেক বেশি আহত হয়ে যায়। এরপরে সুজুকি গাড়ির গ্লাস ভেঙে নারিকোকে বের করে আর যখন সে তাকে মারতে যাচ্ছিল তখনই মারিকো এমনটা করা থেকে তাকে আটকায়,
কারণ তার শরীরে যেই বমটা লাগানো ছিল সেই বমের রিমোটটা এখন পর্যন্ত তার পকেটেই ছিল। আমরা দেখতে পারি নারিকো এই সুযোগে সেই রিমোটটা বের করে যখনই বাটনে প্রেস করতে যাচ্ছিল তখনই একটা বুলেট তার মাথাটাকে ফুটো করে দেয়। আসলে এই গুলিটা অফিসার লি করেছিল কারণ সে তার অ্যাসিস্ট্যান্টের প্রতিশোধ নিতে চাইছিল। আর এখন যেহেতু নারিকোরও মৃত্যু হয়ে গেছে এই জন্য সুজুকি ল্যাংড়াতে সেখান থেকে বেরিয়ে চলে যায়, কিন্তু অফিসার লি তাকে আটকাচ্ছিল না। কারণ হয়তোবা অফিসার লিও এই জিনিসটা জেনে গিয়েছে যে সে যত মানুষকেই খুন করুক না কেন সে এমনিতে খারাপ মানুষ না। কারণ এখন যদি সে চাইতো তাহলে সে তাদের দুজনকেও মেরে ফেলতে পারতো, মানে মারিকো এবং তাকে, কিন্তু সে এমনটা করেনি। সে শুধুমাত্র সেই সমস্ত মানুষদেরকেই খুন করে যারা কিনা অন্য মানুষকে খুন করে। এর কয়েক মাস পরে হঠাৎই মারিকোর মেইলে একটা মেইল চলে আসে যেখানে লেখা ছিল, আমি তোমার পুরনো এবং সবচেয়ে প্রিয় পেশেন্ট শিমুরাকে মারার জন্য যাচ্ছি। আর এইটা পড়ার পরে সে এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে এই মেইলটা সুজুকি করেছে। এই জন্য সে শিমুরাকে সেভ করার জন্য তার বাড়ির দিকে দৌড়ে চলে আসে। তবে হয়তোবা সে অনেকটাই দেরি করে ফেলেছিল, কারণ এতক্ষণে শিমুরাকে কেউ একজন মেরে সেখান থেকে চলেও গিয়েছিল। তবে তখনই মারিকোর পাশের রুম থেকে একটা বাচ্চার আওয়াজ শুনতে পারে, আর যখন সে সেখানে গিয়ে চেক করে তখন সে পুরোপুরি শক্ট হয়ে যায়। সে দেখতে পারে এখানে একটা বাচ্চা বন্দি অবস্থায় ছিল আর তার শরীরের মধ্যে অনেকগুলো ক্ষতচিহ্ন ছিল, তার সমস্ত চুলগুলোও ছেড়ে ফেলা হয়েছিল। আসলে তখন মারিকো বুঝতে পারে যে যেই শিমুরাইকে সে ভোলাভালা মনে করছিল সে আসলে আজও একজন সাইকো কিলার ছিল। মারিকোর চিকিৎসার কোনো প্রভাব তার উপরে পড়েনি, সে তো শুধুমাত্র বাহানা করছিল যাতে করে সে জেল থেকে বেরিয়ে আসতে পারে। তো এখন এই সমস্ত ব্যাপারগুলো চিন্তা করে মারিকো প্রচণ্ড টেনশনের মধ্যে পড়ে যায়, কারণ সে চিন্তা করছিল যে এই ছেলেগুলোর মৃত্যুর পেছনে হয়তোবা সেই দায়ী। কারণ তার বিশাল বড় একটা ভুলের জন্য শিমুরাই আবারও বাইরে বেরিয়ে বাচ্চাদের খুন করেছিল। তবে সে এখন পর্যন্ত এই জিনিসটাই বের করতে পারছিল না যে সুজুকি শিমুরাই সত্যিরা সম্পর্কে কী করে জানতে পারলো। তবে এরপরে পরদিন সকালবেলা যখন সুজুকি মারিকোকে কল দেয় তখন মারিকো তাকে প্রথমেই এই কোয়েশ্চেনটা করে যে তুমি আসলে তার সত্যিটা সম্পর্কে কী করে জানলে। তখন সুজুকি তাকে বলে যে যেই দিন প্রথমবার আমি তাকে হাসপাতালের জেলে দেখতে পেয়েছিলাম সেই দিন আমি তার হাতের মধ্যে বাচ্চার কামড়ের একটা চিহ্ন দেখতে পেয়েছিলাম, যেটা কিনা একটু আগেই দেয়া হয়েছিল, মানে সেই চিহ্নটা অনেক তাজা ছিল। আর পরবর্তীতে যখন তুমি তোমার ভাইয়ের মৃত্যুর সংবাদটা আমাকে শুনিয়েছিলে, মানে তোমার ভাইকে কিভাবে খুন করা হয়েছিল সেই গল্পটা বলেছিলে, তখন এই জিনিসটা আমার বিশ্বাস করতে 1 সেকেন্ডও সময় লাগেনি যে আসলে সে এখন পর্যন্ত সেই বাচ্চাদেরকেই খুন করে। তবে এগুলো শোনার পরেও মারিকো তাকে বলে যে তবুও তুমি তাকে মেরে ঠিক করনি, কারণ আমি তাকে ঠিক করতে পারতাম, সে আস্তে আস্তে করে সুস্থ হয়ে যাচ্ছিল। তবে তখন সুজুকি তাকে বলে যে তুমি এত কিছু হয়ে যাওয়ার পরেও তার পক্ষেই কথা বলছো, তুমি তার উপরে বিশ্বাস করার বদলে কি পেয়েছো? শুধুমাত্র ধোঁকাই পেয়েছো। সে আসলে জেল থেকে বের হওয়ার জন্য শুধুমাত্র তোমার ইউজ করেছিল, এর বেশি আর কিছুই ছিল না, কিন্তু তার মৃত্যু তো নিশ্চিত ছিল। আর তখন মারিকোর নজর পড়ে তার সামনের একটা ব্রিজের উপরে, যেখানে সুজুকি দাঁড়িয়ে তার সঙ্গে কথাবার্তা বলছিল। আর এখন মারিকো জিজ্ঞেস করে যে পরবর্তীতে তুমি কি করার প্ল্যানিং করছো। তবে তখন আমরা দেখতে পারি সুজুকি তার কোনো কথারই অ্যান্সার না দিয়ে ফোনটা সেখানেই কাট করে দেয়। আর এই পুরো মুভির মধ্যে প্রথমবারের মতো আমরা তার চেহারায় একটু হাসি দেখতে পারি। আর এমন একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়।